সন্ধ্যার পর থেকে তুমুল ঝড় উঠেছে। ঝড়ের দাপটে সবাই একটু তাড়াতাড়ি সাঁঝের কাজ সেরে নিয়ে সদরের শেকল টেনে দিয়েছে। রাত এখন অনেকটাই গভীর। আকাশে নতুন বউয়ের মতো একটা উজ্জ্বল টুকটুকে গোল চাঁদ উঠেছে। বাইরে ঝড়ের দাপট কিছুটা কমলেও টিপটিপ করে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে এবং তার সাথে তাল মিলিয়ে চলছে তীব্র বাতাসের দাপট। হঠাৎ একটা বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে এলো একজন 18-19 বছরের ছেলে। চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে সে দরজাটা আবজে দিয়ে সোজা হাঁটতে লাগলো। আর খানিকটা এগিয়ে গেলেই 20 বাড়ি, অর্থাৎ বৃদ্ধ মাধবচন্দ্রের বাড়ি। বাড়িটার নাম 20 বাড়ি কেন পড়েছে তা কেউ জানে না। ছেলেটা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দাঁড়াতেই দেখে সেখানে তারই বয়সী আরো একটি ছেলে দাঁড়িয়ে আছে। তারা দুজন সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই সেখানে আরো 3 জন লোক আসে। তাদের একজনের হাতে একটা বড় চটের ব্যাগ ধরা ছিল। ছেলে দুটো ওদের 3 জনকে অন্ধকারে পথ দেখিয়ে একটা বড় বাড়ির সামনে নিয়ে এলো। বাড়ির ভেতরে আলো জ্বলছে। বাড়িটি একজন 80 বছর বয়সী অশীতিপর বৃদ্ধ মাধবচন্দ্রের। মাধবচন্দ্রের বংশের লোকেরা এককালে এই গ্রাম সহ আরো বেশ কয়েকটা গ্রামের অধিপতি ছিল। লোক 3টে বাড়িটার সামনে আসতেই ছেলে দুটোর হাতে মোটা প্যাকেট গুঁজে দিয়ে সেখান থেকে চলে যেতে বলল। লোক 3টে বাড়ির ভেতরে ঢুকে বৃদ্ধ মাধবচন্দ্রকে পিছ মোড়া করে বেঁধে তাকে মেঝেতে শুইয়ে দিল। তারপর চটের বস্তা থেকে একটা বড় পাথরের টুকরো বের করে সেটা সজোরে মেরে দেয় বৃদ্ধের মাথায়। তারপর অত্যন্ত পাশবিকভাবে সেই পাথরের টুকরোটা দিয়ে মৃত মাধবচন্দ্রের শরীরটাকে থেতলে দিয়ে মাটির সাথে মিশিয়ে একটা বিরাট মণ্ড বানিয়ে বাড়ি সীমানার বাইরে একটা পাঁচিল বানিয়ে লোক 3টে সেখান থেকে বেরিয়ে যায়। গ্রামের কেউ জানতেই পারে না শেষ রাতে বৃদ্ধ মাধবচন্দ্রের সাথে কি হয়েছিল। পরদিন গ্রামের লোকজন 20 বাড়ি সীমানায় একটা পাঁচিল খাড়া দেখতে পেয়ে বেশ চমকে যায়। তাদের অবাক হওয়ার মাত্রা আরো বাড়ে যখন তারা বুঝতে পারে যে পাঁচিলটা থেকে একটা অদ্ভুত উৎকট দুর্গন্ধ বেরোচ্ছে। 2 দিনের মধ্যেই শ্যাওলার ঘন আস্তরণ পড়ে যায় তাতে। কুসংস্কার মনস্ক গ্রামবাসীরা আর পাঁচিলটার কাছাকাছি আসতো না। সবাই ওটাকে ভয় পেত, শুধু ওই রাতের 2 জন ছেলে ছাড়া। তারা যেন আন্দাজ করতে পারত যে ওখানে কি আছে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার, আমি শুভম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো। আবারও চলে এলাম তোমাদের সামনে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা তনিমা সাহার কলমে পাঁচিল। আজকের গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শুভম। চলো বন্ধুরা, দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। আর এই গল্পের শেষেই রয়েছে এই গল্প সংক্রান্ত একটি প্রশ্ন, তাই গল্পটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। মাধবপুর গ্রামটা আশেপাশের আর 5টা গ্রাম থেকে একটু অন্যরকম।
বছর দশেক আগের মাধবপুর এবং এই বর্তমান সময়ের মাধবপুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বর্তমানের মাধবপুর গ্রাম্য সংস্কৃতি পরম্পরা বজায় রেখেও আশেপাশের গ্রাম থেকে অনেকটাই বর্ধিষ্ণু। এখানকার গ্রাম্য জীবন বর্ধিষ্ণু হওয়ার একটা মুখ্য কারণ হল অবস্থিত একটি আবাসিক স্কুল, নাম মাধবপুর আবাসিক উচ্চ বিদ্যালয়। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় নারী শিক্ষার প্রচলন সেভাবে শুরু হয়নি। শহরে কিছু মুষ্টিমেয় উচ্চবিত্তরা তাদের বাড়ির মেয়েদের ব্রিটিশ স্কুলে পাঠাতেন, তবে সেটাও অত্যন্ত নগণ্য পর্যায়ে। ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্তিকরণ তখন সবে শুরু হয়েছে। সেই সময় দাঁড়িয়ে মাধবপুর আবাসিক উচ্চ বিদ্যালয় নিজ মহিমায় মাথা উঁচিয়ে বিরাজমান ছিল। প্রকৃত শিক্ষা ব্যবস্থার একটা উন্নত উদাহরণ ছিল এই মাধবপুর আবাসিক উচ্চ বিদ্যালয়। এখানে শিক্ষার গুণমানতা এতটাই ভালো ছিল যে আশেপাশের গ্রাম ছাড়াও শহর থেকেও পড়ুয়ারা এখানে পড়তে আসতো। মাধবপুর থেকেও ছেলেরা এখানে পড়তো, তবে সেক্ষেত্রে তারা আবাসিক হয় না। স্কুলের সাধারণ সময় স্কুলে আসে, তারপর স্কুল থেকে বাড়ি ফিরে যায়। ছাত্রাবাসটাও স্কুল থেকে খুব একটা দূরে নয়। স্কুল শেষে ছাত্ররা হাঁটতে হাঁটতে মিনিট 10 মধ্যেই ছাত্রাবাসে পৌঁছে যায়। ছাত্রাবাস এবং স্কুলের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মাধবপুরের গ্রামের বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো না। স্কুল এবং ছাত্রাবাস দু জায়গাতেই কঠোর নিয়মাবর্তের প্রচলন ছিল। নিয়ম ভাঙায় শাস্তি ছিল খোলা পিঠে বেত্রাঘাত। তাই ছাত্ররা পারতপক্ষে স্কুল বা ছাত্রাবাসের কোনো নিয়মই ভাঙত না। কিন্তু সবাই তো আর এমন ছিল না। গ্রামের সবকিছু বড় সুন্দর স্বাভাবিক হলেও একটা বিষয় ছিল ভীষণ অদ্ভুত, ভীষণ রকম অস্বাভাবিক। মাধবপুর গ্রামের একেবারে পিছন দিকে একটা জঙ্গলে জায়গা আছে। গ্রামের বেশ অনেকটা এলাকা জুড়েই এই জঙ্গলে জায়গা। মাধবপুর গ্রাম আর ওই জঙ্গলে জায়গাটার মাঝে একটা পাঁচিলের সীমারেখা রয়েছে। পাঁচিলটাও যে খুব উঁচু তা নয়। মোটামুটি উচ্চতার একজন মানুষ ছুটে এসে হাতে ভল্ট দিয়েই অনায়াসেই পাঁচিলটা পার করে ওই জঙ্গলে জায়গাটায় যেতে পারে, কিন্তু তবুও গ্রামের মানুষ ওদিকে একেবারেই যায় না। কোনো এক অমোঘ নিদানে ওই পাঁচিলের দিকে যাওয়া নিষেধ। গ্রামে ভোর থেকে সবাই উঠে পড়লেও সন্ধ্যা নামার আগেই সব কাজ গুটিয়ে নেয়, কারণ গ্রামের ভেতরে আলোর ব্যবস্থা সেভাবে নেই। তবে স্কুলে আলোর ব্যবস্থা না থাকলেও ছাত্রাবাসটায় কিন্তু আলোর ব্যবস্থা আছে। স্কুলে অবশ্য খোলা জানলা দরজা দিয়ে ক্লাসে এবং শিক্ষকদের বসার ঘরে পরিমাণ মতো আলো ঢোকে। আর গরম থেকে রেহাই পাওয়ার জন্য আছে গ্রামের অলি গলি পেরিয়ে স্কুলের দিকে ধেয়ে আসা পুকুর, নদীর শীতল বাতাস। গ্রামে সন্ধ্যা নামার পর সবার ঘরে ঘরে কুপি, বড় বড় প্রদীপ বা হ্যারিকেন জ্বললেও ছাত্রাবাসে সন্ধ্যের পর থেকে জ্বলত হ্যাজাকের আলো। ছাত্রাবাসের হাজার নিয়মের মধ্যে আরও একটা নিয়ম ছিল যে দিন হোক বা রাত, কোনো দিন কোনোভাবে কোনো অবস্থাতেই যেন মাধবপুরের ওই পাঁচিলটা ছাত্রাবাসের কোনো ছাত্র যেন পার না করে। এই একই নিষেধাজ্ঞা স্কুলের শিক্ষকদের জন্য প্রযোজ্য ছিল। কেউ বিশেষ সেদিকে যেতেও না, কারণ প্রাণ ভয় কার না আছে। ছাত্রাবাসের গার্ডিয়ান অলোক স্যার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে গণিত পড়ান। ভীষণ রাগী স্যার এবং ভীষণ নিয়মানুবর্তী। ছাত্ররা তো দূর, সহকর্মী শিক্ষকরাও অলোক স্যারকে একটু সমঝে চলে। আজ রবিবার। মাধবপুর ছাত্রাবাসে এখন ছাত্ররা শরীরচর্চায় ব্যস্ত। এটাও অলোক স্যারেরই শুরু করা একটা কার্যক্রম। প্রতি রবিবার সকালে ঘন্টা 2 শরীরচর্চা, তারপর স্নান, খাওয়া দাওয়া, তারপর লাইব্রেরি। ছাত্রাবাসে অলোক স্যার একটা ছোট লাইব্রেরিরও ব্যবস্থা করেছেন। সেখানে পাঠ্যপুস্তক বাদে অন্যান্য বিষয়ের বই আছে।
প্রাচীন বিশ্বের ইতিহাস, গুণী মানুষদের জীবনী, দেশি বিদেশি লেখকদের লেখা গল্পের বই, মহাকাশ এবং সমুদ্র নিয়েও বই আছে। অলোক স্যার মাসে 2 মাসে শহরে গিয়ে নতুন নতুন বই নিয়ে আসেন। অলোক স্যার অকৃতদার মানুষ। এই স্কুল ছাত্রাবাসটাই তার কাছে সবকিছু। অলোক স্যার আগামীকাল শহরে যাবেন। রাতে খাওয়ার টেবিলে বসে অলোক স্যার ছাত্রদেরকে বললেন, আচ্ছা শোন, আমি 2 দিনের জন্য শহরে যাচ্ছি কিছু প্রয়োজনীয় বই এবং অন্যান্য জিনিসপত্র আনতে। এই 2 দিন তোরা স্কুল থেকে সোজা বাড়িতে আসবি। ওই অমলের আমবাগান, বিনয় কাকুর তেঁতুল বাগানে ঘোরাঘুরি বা ওই স্কুল ফেরত দল বেঁধে নদীতে স্নান করা, পুকুরে মাছ ধরা, এসব একদম করবি না। আর ভুলেও কেউ ওই পাঁচিলের কাছে যাবি না, ভুলেও না। আমি যদি এসে শুনি কথাগুলো তোরা কেউ শুনিস নি, তাহলে মনে রাখিস একটাও বেতের বাড়ি মাটিতে পড়বে না। ছাত্ররা সব ঢকঢক করে মাথা নাড়ে। অলোক স্যার ছাড়াও ছাত্রাবাসে আরো 2 জন থাকে। একজন হলো রাধুনী বিশু, আর একজন হলো ছাত্রাবাসের গার্ড তথা মালি হরিরাম। বিশু ছোটখাটো আকারের মানুষ হলেও হরিরামের বেশ তাগড়াই শরীর। প্রতিদিন হরিরাম নিয়ম করে 200 খানা ডন দেয়। সময়টা বিকেল। ছাত্ররা সবাই স্কুল থেকে ফিরে স্নান করে নিয়েছে। ছাত্রাবাসের সিঁড়িতে বসে 10ম শ্রেণীর অমর আর 12 শ্রেণীর বিমল কথা বলছিল। অমর শহর থেকে এসেছিল এখানে পড়তে। বিমল ছিল মাধবপুর থেকে 2 গ্রাম ছাড়িয়ে তিলধারী গ্রামের বাসিন্দা। আচ্ছা বিমলদা, তুমি তো গ্রামেই থাকো, তাহলে গ্রাম সম্পর্কে সবকিছু জানো? হ্যাঁ, তা জানি বটে, কিন্তু তুই বল তো, তুই কি জানতে চাইছিলি? অমর একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, মাধবপুরের পাঁচিলটা সম্পর্কে কি কিছু জানো? এখানে সবাই ওই পাঁচিলটাকে এত এড়িয়ে চলে কেন বলো তো? পাঁচিলটা তো এমন কিছু উঁচুও নয় যে কেউ এক লাফেই পেরিয়ে যেতে পারে, কিন্তু তবুও। অমরের কথাটা শুনে বিমলের চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে যায়। একটা চেনা শোনা চাপা ভয় ফুটে ওঠে। কাঁপা কাঁপা গলায় সে বলে ওঠে, তুই তো জানিসই যে আমাদের গ্রাম মাধবপুর থেকে 2 গ্রাম ছাড়িয়ে, তাই মাধবপুরের সব খবর আমাদের ওখানে পৌঁছাতো না। তার উপর শিক্ষারও কিছু অভাব আছে, তাই মাধবপুরের ওই পাঁচিলটা নিয়ে নানা রকম রকমারি গল্প কথা ওখানে শুনেছিলাম। তখন তো অত কথা ভাবিনি, কিন্তু কিন্তু কি বিমলদা, বলো না। আচ্ছা আচ্ছা, বাদ দে, ও কথা বাদ দে। না না, তোমাকে বলতেই হবে। তুমি তো জানো বিমলদা, আমি শহর থেকে এখানে পড়তে এসেছি বলে এখানে কেউ আমাকে বিশেষ পছন্দের চোখে দেখে না। তুমি আমাকে স্নেহ করো, কথা বলো। সে তুমি তো আর 2 মাস পরেই ফাইনাল পরীক্ষা দিয়ে স্কুল এবং ছাত্রাবাস থেকে ছেড়ে চলে যাবে। তখন তো আমার মনের প্রশ্নগুলো মনেই থেকে যাবে গো। আর আমি জানি তুমি ছাড়া আমাকে ওই পাঁচিলটা সম্পর্কে কেউ কিচ্ছু বলতে পারবে না। বলো না গো, বলো না গো, একটু বলো। অমর মুচকি হেসে বলে ওঠে, সবটাই না হয় বুঝলাম, কিন্তু তুই হঠাৎ পাঁচিলটা নিয়ে পড়েছিলি কেন বলতো? কারণ অলোক স্যার এখন শহরে গেছেন, আগামীকালই ফিরে আসবেন। অলোক স্যার থাকলে তো এই বিষয়ে উত্থাপন করাই যেত না, তাই জানতে চাইছি। তাছাড়া আরো একটা কারণ আছে, সেটা পরে বলছি খন। বিমল লক্ষ্য করে যে অমর কথাটা বলার সময় কেমন একটা মিয়ে গেছে। বিমল বলে, আসলে আমিও যে বিষয়টা নিয়ে খুব একটা জানি তা নয়। এখানে আসার বছর খানেক পর ওই জেলেপাড়া রাজুর সাথে দেখা হয়েছিল পুকুরে সাঁতার কাটার সময়। তোর মতো আমার মনেও পাঁচিলটা নিয়ে প্রশ্ন জেগেছিল। অলোক স্যার সবসময় বলেন জানিস, প্রশ্ন করাই তো ছাত্রদের কাজ। তোমরাই তো দেশের দশের ভবিষ্যৎ। প্রশ্ন তুলতে না শিখলে তার জবাব খুঁজবে কি করে? রাজুকে পাঁচিলটার কথা জিজ্ঞেস করতেই প্রথমে সে কিছুই বলতে চাইছিল না, কিন্তু আমি জোড়াজুড়ি করার সে জানায় যে পাঁচিলটা নাকি একটা সীমা রেখা, গ্রাম আর 20 বাড়ির মধ্যে একটা সীমানা। 20 বাড়ি? ওটা আবার কি? জানি না,
অনেক জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুতেই কিছু বলল না। তারপর বহুদিন তার সাথে দেখা হয়নি। প্রায় মাস দুয়েক পর একদিন পল্টুদার দোকানে গিয়েছিলাম কিছু গ্রাফ কাগজ কেনার জন্য। সেখানেই দেখলাম রাজুকে। সেও দিস্তা কাগজ কিনতে এসেছিল। জিজ্ঞেস করলাম যে সে এতদিন কোথায় ছিল। উত্তরে জানালো যে সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। তারপর ফিসফিসিয়ে বলল যে ওই পাঁচিল নিয়ে যে কথা বলে সেই নাকি এমন অসুস্থ হয়ে পড়ে। আমি বিষয়টা বুঝতে পারলাম না জানিস। কথা বলতে বলতে সন্ধে নেমে আসছিল। ছাত্রাবাসের নিয়ম অনুযায়ী সন্ধ্যের পর কোনো ছাত্র বাইরে থাকতে পারবে না। বিমল গিয়ে পড়তে বসে গেল। অমর নিজের ঘরে গিয়ে বইটা খুলে বসলেও পড়াশোনাতে ঠিক মন বসাতে পারল না। মাথার ভেতরে শুধু ২০ বাড়ি শব্দটাই ঘুরতে লাগলো। মনে পড়ে গেল সেদিন স্কুল ফেরত হাঁটতে হাঁটতে সে বহু চর্চিত পাঁচিলটা দেখতে গিয়েছিল। দুপুরের সময় ছিল, জায়গাটা এমনিতেই নিস্তব্ধ। পাঁচিলটাতে এমন কি আছে দেখার জন্য অমর একটু কাছাকাছি গিয়ে দাঁড়ায়। খানিকক্ষণ পর তার মনে হলো যে পাঁচিলটা যেন নড়ে উঠল। প্রথমে তার মনে হলো যে এটা চোখের ভুল। ভালো করে দেখার জন্য আরেকটু এগিয়ে যেতেই অমর দেখতে পায় যে পাঁচিলটার গায়ে কয়েকটা লতা কিলবিল করছে। দৃশ্যটা দেখে শিউরে উঠেছিল অমর। হঠাৎ অমর দেখল যে জ্যান্ত লতাগুলো সাপের ফনার মতো উঁচিয়ে তার দিকেই তেড়ে আসছে। ঊর্ধ্বশ্বাসে পালিয়ে এসেছিল অমর সেখান থেকে। মাধবপুরের মানুষদের সামাজিক বা অর্থনৈতিক অবস্থা যে খুব একটা মন্দ ছিল তা নয়, কিন্তু কোনো এক অজানা কারণে তারা নিজেদের জীবনধারার মানকে কখনো উচ্চমানের করে রাখেনি। মাধবপুরের গোলখানায়, মানে প্রতিদিন যেখানে বাজার দোকান বসে, সেখানে একটা পাগল থাকে। কেউ কেউ বলে পাগলটা নাকি এই গ্রামেরই একজন বাসিন্দা, নাম গোপাল। কিন্তু গ্রামের ছেলে ছোকরারা তাকে অবশ্য গো পাগলা বলেই ডাকত। তাতে যে গোপাল খুব একটা ভ্রুক্ষেপ করত না তা বলাই বাহুল্য। গোপালের কোনো স্থায়ী আস্তানা ছিল না। কখনো গোলখানায়, কখনো রেল লাইনের ধারে সে থাকত। গ্রামের লোকজনেরাই তাকে দুটো খেতে পড়তে দিত। আজ গোলখানায় আস্তানা গেড়েছে গোপাল। 1 সপ্তাহ হলো গরম শুরু হয়েছে। আজ আবার দুপুর থেকেই গরমটা বেশ দাপিয়ে পড়েছে। গোলখানার চারপাশ ঘিরে বড় বড় গাছ ঢেকে আছে। গাছের ছায়া পড়ে বলে এই জায়গাটা একটু ঠান্ডা। তাই আজ 1 সপ্তাহ হলো গোপাল গোলখানাতেই আছে। সন্ধ্যার পর হালকা বৃষ্টিও হয়েছে, ফলে গরমের ভাবটাও একটু কমেছে। গোলখানার চত্বরে প্রায় বেঘরে ঘুমোচ্ছে গোপাল। হঠাৎ হাওয়ায় ভেসে কারুর গলা শোনা গেল। ধরফড়িয়ে উঠে বসল গোপাল। ভয়ে ভয়ে চারিদিকে তাকালো সে। না, কোথাও তো কিচ্ছু নেই। তাহলে কে ডাকলো? কিছু দেখতে না পেয়ে গোপাল আবার শুতে যাবে, ঠিক তখনই কোত্থেকে একটা দমকা বাতাস এসে ঝাপটে পড়ে গোপালের শরীরে। মুহূর্তেই যেন গোপালের সমস্ত চেতনা অদৃশ্য কারো নিয়ন্ত্রণে চলে এলো। সম্মোহিতের মতো গোপাল আধশোয়া অবস্থা থেকে উঠে বসল। তারপর বেড়ালের মতো চাপা পায়ে বেরিয়ে এলো গোলখানা থেকে। গোপাল হাঁটছে, তার চোখ খোলা, কিন্তু যেন দৃষ্টি ঝাপসা, ঘোলা। গোপালকে দেখে মনে হচ্ছে সে যেন নিজের মধ্যেই নেই। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে একটা বিশেষ দিকে।
কিছুক্ষণের মধ্যেই গোপাল মাধবপুর সীমারেখার সেই পাঁচিলটার সামনে পৌঁছে গেল। 2 ইট করে বসানো, 2.5 ফুট উঁচু, শ্যাওলা ধরা বুনো লতাপাতা ঘেরা একটা সাধারণ পাঁচিল। গোপাল ঘুম চোখে একবার পাঁচিলটার দিকে তাকালো। মনে হচ্ছে এই প্রথম গোপালের ঘোর কাটল। ঘুম চোখে পাঁচিলটার দিকে তাকাতেই তার সমস্ত ঘোর কেটে গেল। তার শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়তে শুরু করলো। মুখে ফুটে উঠল একটা প্রচন্ড আতঙ্কের ছাপ। মুখ থেকে বেরিয়ে এলো আতঙ্ক মিশ্রিত আরতি। একটা কালো ভয়ের আবেশে গোপালের সমস্ত শরীর থরথরিয়ে কাঁপতে থাকে। সে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু হায়, গোপাল সেখান থেকে পালাতে উদ্যত হতেই অদৃশ্য কিছু তাকে সবেগে পেছন থেকে টেনে সজোরে আছড়ে ফেলে সেই অভিশপ্ত পাঁচিলটার উপর। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে গোপাল। রক্তাক্ত হয়ে ওঠে গোপালের শরীরের এক পাশ। একটা সাধারণ শ্যাওলা ধরা দেওয়াল এমন পাথরের মতো শক্ত হয় কি করে? না, কথাটা যদিও একবারও গোপালের মাথায় আসেনি, কারণ সে জানে এ কোনো সাধারণ দেওয়াল নয়। আহত রক্তাক্ত অবস্থায় গোপাল উঠে দাঁড়ায়। তাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, নইলে যে আর রক্ষা নেই। গোপাল উঠে এক পা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু না, শেষ রক্ষাটা হয় না। সেই অদৃশ্য শিকলটা আবার জড়িয়ে নেয় গোপালের শরীরটাকে। গোপাল সেই শিকল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। অদৃশ্য শিকলটা গোপালের শরীরটাকে মাটির ঢেলার মতো তুলে নিয়ে সজোরে আছড়ে ফেলে সেই 2 ইট বসানো শ্যাওলা ধরা বুনো লতা পাতায় ঘেরা 2.5 ফুট উঁচু পাঁচিলটার উপর। গোপালের মুখ থেকে বেরিয়ে আসে শেষ আর্তচিৎকার। পরদিন মাধবপুর গ্রামের পিছনের দিকে সীমানার পাঁচিলটার জায়গায় গ্রামবাসীরা ভিড় করল। ভিড়ের মধ্যমণি মাধবপুরের কোতোয়ালি থানার দারোগা অসিত এবং কনস্টেবল রঘু। গোটা ভিড়টা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পাঁচিলের কাজ ঘেঁষে লুটিয়ে থাকা একটা আধ থ্যাঁতলানো লাশের দিকে। লাশটাকে মাধবপুর গ্রামের সকলেই চেনে। ওটা যে গো পাগলার লাশ। দারোগা অসিত গো পাগলার লাশটাকে দেখে ভেতর পর্যন্ত কেঁপে উঠল। সবার দিকে একবার চোখ ঘুরিয়ে গলাটা সামান্য ঝেড়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে ওঠে, বলছি, একে কেউ চেনেন? একে শেষ কখন দেখেছেন? কনস্টেবল রঘু মাধবপুরেরই বাসিন্দা। গ্রামের স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ে মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে এই পুলিশের চাকরিটা রঘু পেয়ে যায়। তাই গ্রামের কেউ কিছু বলার আগেই রঘু বলে ওঠে, আরে স্যার, ও আমাদের গো পাগলা। এখানে সবাই তো ওকে চেনে। আমি গতকাল থানা থেকে বাড়ি ফেরার সময় দেখেছিলাম ওকে। তাও সময়টা শেষ কটায় দেখেছিলেন? তা হবে ওই, ধরেন না, ওই রাত 9টা। অসিত আর কিছু বলে না। স্ট্রেচারে করে গো পাগলা লাশটাকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, এর কি কোনো পরিবার আছে? তাহলে দাহ শান্তির কাজটা তো এগোনো যেত। এবারও সবার হয়ে রঘুই বলে ওঠে, না স্যার, না স্যার, ও গোপাল মানে গো পাগলার পরিবার তো ছিল। এমনকি ওরা তো গ্রামে বেশ বিত্তবান মানুষও ছিল। আমি মাধ্যমিক পাশ করে পুলিশের চাকরি পেয়ে ট্রেনিংয়ের জন্য শহরে গেলাম। ফিরে এসে দেখি যে গোপালের অত বড় বাড়িটা নাকি আগুনে রীতিমতো ঝলসে গেছে। সেই আগুনে পুড়ে তার পরিবারও শেষ হয়ে যায়। সেই থেকেই গোপালের মাথাটার ব্যামোটা শুরু হয়। আর তারপরে সময় গড়াতে গড়াতে গোপালের নামটা লোকের মুখে মুখে গো পাগলা হয়ে যায়। তাহলে লাশটাকে দাহ করার ব্যবস্থা করো। কিন্তু কিন্তু কি স্যার? গোপালের লাশটাকে দেখে মনে হচ্ছে যে কেউ যেন তাকে উঠিয়ে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে।
ঠিক যেমন কেউ হাতে ধরা ওই রবারের বলকে দেওয়ালে ছুঁড়ে মারে, ঠিক সেই রকম। দেখছো না বোর্ডের একদিকটা কেমন থেতলে গেছে, ঠিক যেন ভীষণ আক্রোশে প্রচন্ড শক্তিতে কেউ গোপালকে তুলে আছড়ে পাঁচিলটায় ছুঁড়ে ফেলেছে। ওই যে দেখো, পাঁচিলও রক্তের দাগ লেগে রয়েছে। কিন্তু স্যার, তেমন কোনো পালোয়ানের মতো মানুষ তো এই গ্রামে কেন, আশেপাশে গ্রামেও কেউ নেই। অসিত এবার চুপ করে গেলেন। ছাত্রাবাসে আজ জোর আলোচনা পর্ব চলছে। আলোচনার বিষয় মাধবপুরের গোপাগলার অস্বাভাবিক মৃত্যু। ছেলেদের একটা খেলার ঘর আছে যেখানে তারা বিভিন্ন রকম বোর্ড গেম খেলে। সেখানেই ক্যারাম খেলছে পল্লব, রূপম, সুবীর আর রাজা। এরা সকলেই এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তবে পল্লব আর রূপম ভীষণ দুষ্টু। বিভিন্ন ছল চাতুরির কাজে এরা দক্ষ। যেমন রান্নার ঠাকুরের চোখ বাঁচিয়ে মাছ ভাজা, রান্না করা মাংসের টুকরো হাতিয়ে নেওয়া, ছাত্রাবাসের দেওয়াল টপকে যখন তখন ঘুরতে বেরিয়ে পড়া। তবে সবচেয়ে যেটা বেশি করে তা হলো নতুন ছাত্রকে দেখলেই উত্ত্যক্ত করা। পল্লবদের এই দলটাকে ছাত্রাবাসের কেউই বিশেষ পছন্দ করে না। ওয়ার্ডেন অলোক স্যার ইতিমধ্যেই এই দলটাকে দুবার সাবধান করে দিয়েছেন, আর এও বলেছেন যে এদের সম্পর্কে আর যদি একটাও অভিযোগ আসে তাহলে এদের কাউকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেবেন না এবং সাসপেন্ড করে দেবেন। সেই সময় মাধবপুর আবাসিক উচ্চ বিদ্যালয়ের এতটাই নাম ডাকছিল যে যদি কোনো ছাত্রকে এই স্কুল থেকে বহিষ্কার করা হয় তাহলে বছর দুয়েকের আগে সেই সব ছাত্র অন্য কোনো স্কুলে ভর্তি হতে পারত না। কিন্তু এত কিছুর পরেও পল্লবদের দলটা একটুও বদলায়নি। আসলে পল্লব শহুরে ছেলে। পল্লবের বাবা ঋদ্ধিমান শহরে বিরাট বড় ব্যারিস্টার। তাই প্রচণ্ড আভিজাত্যের মধ্যে পল্লব বড় হওয়ায় অত্যন্ত অহংকারী এবং অবাধ্য। মূলত ছেলেকে সোজা পথে আনতেই ব্যারিস্টার ঋদ্ধিমান তাকে এই আবাসিক স্কুলে ভর্তি করিয়েছেন। কড়া নিয়মের মধ্যে থাকলে যদি ছেলেটা শুধরে যায় এই আশায়। অবশ্য পল্লবকে এখানে ভর্তি করাতে ঋদ্ধিমানকেও কম কাঠখড় পোড়াতে হয়নি। ক্যারাম খেলতে খেলতে আর চোখে দরজার দিকে তাকিয়ে রূপম বলে, পল্লব, আমাদের নতুন মুরগি চলে এসেছে রে, চল একটু মজা করে আসি। কিরে বাবু সোনা, এখানে বসে বসে শুধু লুডোর ঘুঁটি সাজালে হবে নাকি? ওদিকে এসে ক্যারামের মার প্যাচটা একটু দেখিয়ে যা। পল্লবদের বলা কথাগুলো শুনে কিছুটা ঘাবড়ে গিয়ে পিছনে তাকায় অমর। না না, ঠিক আছে ঠিক আছে, তোমরা খেলো, আমি এখানে খেলছি এখন। তাছাড়া আমি অত ভালো ক্যারাম খেলতে জানি না গো। তা বললে হয় শোনা, ভালো করে খেলা না শিখলে হবে? চল চল, আমরা কোনো কথা শুনবো না। বলে প্রায় জোর করে অমরকে ওরা ওদের সাথে নিয়ে যায়। ক্যারাম বোর্ডের কাছে তখন সুবীর আর রাজা দাঁড়িয়েছিল। অমরকে নিয়ে আসতেই পল্লব বলে, রোজই আমরা সাধারণভাবে ক্যারাম খেলি, আজ চল অন্যরকম ভাবে খেলাটা খেলি। কথাটা বলেই পল্লব বন্ধুদের দিকে তাকিয়ে চোখ টিপল। তা কিরকম ভাবে খেলবি কিছু ভাবলি? হ্যাঁ, তা নয় তো কি, আজ আমরা বাজি রেখে খেলবো। রূপম বোকা বোকা মুখ করে বলে, বাজি? কিরকম বাজি? আমাদের কারোর কাছে তো টাকা রাখা নেই। টাকা রাখা থেকে আলোক স্যারের কাছে, তার কাছেই তো সবার নথি খাতা হিসেব রাখা থাকে। প্রয়োজনে সেখান থেকে টাকা বার করে দেন। তোর বোকা, টাকা পয়সা দিয়ে শুধু বাজি ধরা যায় নাকি? তবে আর কিভাবে বাজি ধরবো? কথা দিয়ে। মানে? আরে বাবা, খেলায় যে হারবে তাকে কথা দিতে হবে যে তাকে যা বলা হবে সে সেটাই করবে। কি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি, হ্যাঁ আমরা রাজি রাজি রাজি। এদিকে অমরের বুকটা ঢিপ ঢিপ করছে। আজ অলোক স্যারও হোস্টেলে নেই, তাই আজ পল্লবদের দলটা ঝাড়া হাত পা। অমর যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন তাকে পল্লব নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনোভাবে সে নিজেকে তার খপ্পরে পড়া থেকে বাঁচিয়ে নিয়েছিল।
কিন্তু আজ আজ কি করে বাঁচাবে? শহরে অমরের বাবা একটা সাধারণ কেরানির চাকরি করে। এখানে পড়ার খরচটাও বেশ অনেকটাই, তাই অমর নিজেকে সব সময় লক্ষ্যে স্থির রাখতে চায়। কিন্তু এখন এখন কি করবে? কাঁপা কাঁপা গলায় অমর বলে, থাক না পল্লবদা, তোমরা খেলো, আমি ঘরে যাই। পরশু ক্লাসে অলোক স্যার 5টা চ্যাপ্টারের পরীক্ষা নেবেন, তার জন্য প্রস্তুতি তো নিতে হবে নাকি? তাছাড়া আমি বলেছি যে এই খেলাটা আমি ঠিক ততটা জানি না। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ। অমরকে ফিরে যেতে দেখে তার একটা হাত পেছন থেকে খপ করে ধরে রূপম তাড়াতাড়ি বলে ওঠে, আরে আরে বাবু শোনা, আরে কোথায় যাচ্ছ? আরে পরীক্ষা তো পরশু, তাই 15 মিনিট খেললে এমন কিছু দেরি হবে না। খেলা শুরু হলো এবং যথারীতি অমর হেরে গেল। পল্লব একটা কুটিল এক কোণে হাসি হেসে বলল, এ বাবা, অমর তো হেরে গেল। তাহলে এবার আমি যা বলবো তাই করতে হবে। অমর কাঁপা কাঁপা গলায় বলে, কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? পল্লব মুখটা অমরের কানের কাছে নামিয়ে রহস্যময়ভাবে বলে ওঠে, আজ রাতে 20 বাড়ির পাঁচিলটা গিয়ে ছুঁয়ে আসতে হবে। অমর আঁতকে উঠে বলে, কি? পল্লব সেই একই স্বরে বলে, হ্যাঁ সেটাই তো বাজি ছিল, এখন তো আর পিছপা হলে চলবে না। আর যদি কাজটা না করিস তাহলে আগামীকাল সকালের মধ্যে ছাত্রাবাসের সব জায়গায় পোস্টার লাগানো হবে যে তোর বাবা আগে জুতো পরিষ্কার করত। ভেবে নে একবার, তোর সম্মানটা কোথায় থাকবে? হ্যাঁ, আর আমি 2 মাস পরেই চলে যাবো এখান থেকে, কিন্তু তোকে তো আরো 2 বছর এখানেই থাকতে হবে। ভেবে নে কি করবি, আজকের একটা পদক্ষেপ নাকি আগামীকালের চরম অপমান। অমরকে সেখানে রেখে পল্লবদের দল একে একে খেলার ঘর থেকে বেরিয়ে গেল। যেতে যেতে রূপম চাপা গলায় বলে, কি মনে হয় যাবে? অমরকে আর চোখে দেখে নিয়ে পল্লব ক্রূর হাসি হেসে বলে, করবে করবে, নিশ্চয়ই করবে। নেতানো নিম্নবিত্তের মানুষকে শুধু সম্মানের জায়গাটা একটু খুঁজিয়ে দিতে হয়, তাহলে সব হয়ে যায়। কিন্তু তুই কি করে জানিস যে অমরের বাবা জুতো পরিষ্কার করতো? আমি জানি, কারণ অমরের বাবা আমাদের বাড়িতেই জুতো পরিষ্কারের কাজ করত। পরে বাবাই তো তাকে অন্যত্র কাজে লাগিয়ে দেয়। আমাদের পায়ের তলার মানুষ এখানে এসে আমার সামনে দাঁড়াচ্ছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। ওদিকে অমরের মাথায় কাজ করছে না। খাবার টেবিলে বসেও বিশেষ কিছুই খেলো না, একটু কিছু খেয়ে উঠে পড়ল। অমরের চোখের সামনে ভাসছে ছোটবেলায় দেখা তার বাবার অপমানগুলো। সে সময় ঋদ্ধিমান স্যার যদি সাহায্য না করতেন তাহলে অমর বোধহয় এখানে পড়তেও পারত না। অমরের এখানে থাকা, পড়াশোনা করে ভালো রেজাল্ট করার ওপর অনেক কিছুই নির্ভর করছে। কিন্তু পল্লবদের দলটা যদি আগামীকাল ওইসব পোস্টারগুলো দেওয়ালে লাগায়, তাহলে পল্লবদের বাবার তো অনেক টাকা, কিছু অসুবিধা হলে সে পৃথিবীর যে কোনো জায়গা থেকে পড়তে পারবে, কিন্তু সে তো পারবে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে এইসবই ভেবে যাচ্ছিল অমর। তারপর নিজের মনেই বলে উঠল, কি আর হবে, আমি যাব আর ওই পাঁচিলটা ছুঁয়ে চলে আসবো। অন্তত পক্ষে পরের 2 বছর এখানে থাকতে তো কোনো অসুবিধা হবে না। কথাটা ভাবা মাত্রই বিছানায় উঠে বসলো সে। ছাত্রাবাসের ঘড়িতে তখন ঢং ঢং শব্দে 12টা বেজে উঠল। বিছানা থেকে নেমে দাঁড়ায় সে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ঘরের দরজার দিকে। গোটা ছাত্রাবাস যেন কোনো এক সম্মোহনী শক্তির বশবর্তী হয়ে গভীর ঘুমের অতলে তলিয়ে আছে। ঘরের সামনের বারান্দা ধরে হাঁটার সময় অমর শুধু নিজের শ্বাস পড়ার শব্দই শুনতে পায়। হ্যাজাকের আলোগুলো বারান্দার 2 কোণে এবং মূল প্রবেশ দরজার মাথার দুদিকে লাগানো থাকে। অমরের বুকের ভেতর যেন শত হাতুড়ি একসাথে পাথর ঠুকছে। দুরু দুরু বুকে টলমলো পায়ে সে এগিয়ে গেল ছাত্রাবাসের মূল ফটকের কাছে।
হরিরামের কড়া নজর এড়িয়ে ছাত্রাবাসের ফটক পেরোনো সহজ কথা নয়। ভয়ে ভয়ে বারান্দার সিঁড়ি পেরিয়ে, সামনের বাগান পেরিয়ে আর খানিকটা এগোলেই ছাত্রাবাসের প্রধান ফটক। অমর সামনে পৌঁছে দেখে হরিরাম সেখানে নেই। সতর্ক দৃষ্টিতে একবার চারিদিকে চোখ বুলিয়ে অমর দ্রুত পায়ে মূল ফটক পেরিয়ে রাস্তায় চলে যায়। ওদিকে বারান্দার থামের আড়াল থেকে দুজোড়া চোখ এতক্ষণ অমরকেই দেখছিল। অমর বেরিয়ে যেতেই একজন আর একজনকে ফিসফিসিয়ে বলল, দেখেছিস, ঠিকই বলেছিল। এই নেতানো নিম্নবিত্ত সম্মানের জন্য সে যাবেই। ঠিকই তো বলেছিস দেখছি। হরিরাম ওখানে আসার আগেই ওরা দুজন ওদের লুকিয়ে থাকা জায়গা ছেড়ে দ্রুত সরে গেল। অমর রাস্তায় হাঁটতে হাঁটতে চারিদিকে ভয়ে ভয়ে তাকাতে থাকে। রাত যে এতটা নিস্তব্ধ হয় সেটা আগে সে জানত না। শহরে তো অনেক রাত পর্যন্ত কোলাহল, যানবাহনের যাতায়াত থাকে। রাতের এই শীতল রূপটাকে আগে সে কখনোই দেখেনি। গ্রীষ্মের গরমে সারাদিন মাটি তেতে ওঠার পর এখন যেন সেই তাপ নিঃসরণ করছে। সে ছাড়া আর একটাও জীবন্ত প্রাণীকে অমর তার চারপাশে দেখতে পেল না। অমরের হঠাৎ মনে হলো যে তার পেছনে কেউ যেন হেঁটে আসছে। চকিতে পিছনে তাকায় সে। না 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 না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কিন্তু তবে কি ওই শব্দটা আমার শুধু মনের ভুল? প্রচন্ড ভয় গলাটা শুকিয়ে আসে অমরের। অমর ভাবে রাতের বেলায় গ্রাম আর দিনের বেলায় গ্রামের মধ্যে কত তফাৎ। দিনের বেলায় এই গ্রামটাকে কত সুন্দর, কত আহ্বায়ক মনে হয়, কিন্তু রাতের বেলায় সেই গ্রামটাই যেন এক পিশাচি ডাকিনীতে পরিণত হয়ে যায়। কথাটা মনে আসতে অমরের পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছে। হঠাৎ কোত্থেকে একটা দমকা হাওয়া এসে ঝাপটা মারলো অমরের চোখে মুখে। প্রায় সঙ্গে সঙ্গেই মাথার ওপর থেকে একটা রাত চড়া পাখি প্রচন্ড কর্কশ আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যায়। ঘটনার আকস্মিকতায় অমর চমকে চিৎকার করে উঠল। ভয়ের চোটে শ্বাস বন্ধ হয়ে আসছে তার। হাঁপাতে হাঁপাতে নিজের মনেই নিজেকে আশ্বস্ত করে বলে, আরে না 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 না, আরে ওসব কিছুই না, পাখি তো। আমি আমি তো শুধু শুধুই ভয় পাচ্ছি। রাতের বেলায় তো সামান্য আওয়াজও বিকট আকারই শোনে। তো আমিও না, সত্যি আমিও তো ভয় পাচ্ছি কেন। নিজেকে এইসব বোঝাতে বোঝাতে অমর এগিয়ে চলে। হঠাৎ সে দেখতে পায় যে অনতি দূরেই সেই নিষিদ্ধ পাঁচিল। অমর ভেবেছিল পালিয়ে যাবে, কিন্তু তখনই সে এক অদম্য সম্মোহনী টান অনুভব করে, যেন পাঁচিলটা তাকে ডাকছে। অমর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। মুখে সমস্ত ভীত ভাব মুহূর্তেই বিলীন হয়ে যায়। চোখের মণিগুলো ঝাপসা হতে হতে সাদাটে রং ধারণ করে। এ যেন এক অন্য অমর। অমর একটা পা ঘেঁষতে ঘেঁষতে এগিয়ে যায় পাঁচিলের দিকে। পাঁচিলের এক ধারে শ্যাওলা পুরু আস্তরণটা খানিকটা ক্ষয়ে গেছে। ওখানেই তো গতকাল রাতে গোপালকে আছড়ে ফেলে থ্যাতলানো হয়েছে। সেখানে এখনো বাসি রক্তের কালচে দাগ, সেগুলো অন্ধকারে বেশ দেখা যাচ্ছে। চোখটা বোধহয় শুয়ে গেছে এতক্ষণে। অমরের ভাবলেশহীন মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল, কিন্তু এই হাসি যেন অমরের নয়। মনে হচ্ছে যেন অমরের ভেতর থেকে আসা অন্য কোনো সত্তা।
ঠিক এমন সময় পাঁচিলের খুব কাছ থেকে ভেসে এলো একটা পাশবিক চিল চিৎকার। চিৎকারটা কানে যাওয়া মাত্রই অমরের সম্বিত ফিরে আসে। ভীত ত্রস্ত চোখে সে চারিদিকে তাকিয়ে দেখে যে সে ওই বিতর্কিত পাঁচিলটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার মুখে জামা কাপড়ে পাঁচিলের শ্যাওলা নোংরা লেগে আছে। প্রচণ্ড আতঙ্কিত হয়ে সে সেখান থেকে পালাতে উদ্যত হয়, কিন্তু খানিকটা ছোটার পর কিছু একটা এসে জাপটে ধরে অমরের পা। আতঙ্কে অমর চিৎকার করে ওঠে, হুমড়ি খেয়ে উপুড় হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে। আকাশে তখন মিটি মিটি জ্যোৎস্না। একটু সামলে অমল উঠে বসে। জ্যোৎস্না আলোয় অমর দেখতে পায় একটা শক্ত সবুজ শ্যাওলা ভরা লতা জাতীয় কিছু একটা তার ডান পায়ে জাপটে জড়িয়ে আছে। অমর লক্ষ্য করে লতাটা আসছে দূরের ওই পাঁচিলটা থেকে। ভয় অমরের মাথা কাজ করে না। তার হাত পা ঠান্ডা হয়ে অবশ হয়ে যায়, চোখ বিস্ফারিত, পিঠ বেয়ে নেমে যায় এক শীতল চোরা স্রোত। থরথর করে কাঁপতে থাকে অমর। কিছু একটা সে করবে তার আগেই পায়ে জড়িয়ে থাকা লতাটায় একটা হ্যাচকা টান পড়ে যায়, যেন কোনো এক প্রবল শক্তি অমরকে পাঁচিলটার দিকে টানছে। টাল সামলাতে পারে না সে, আবার গড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে লতাটা অমরের শরীরটাকে হ্যাচড়াতে হ্যাচড়াতে টেনে নিয়ে যায় পাঁচিলটার দিকে। পরদিন সকালে খাওয়ার টেবিলে পল্লবদের দলটা গভীর আলোচনায় বসেছে। এবার কি হবে? যদি সে ফিরে না আসে তাহলে তো আমরা সবাই আমাদেরই সন্দেহ করবে। অলোক স্যার তাহলে আমাদের হোস্টেল থেকে বার করে দেবে। আর ওদিকে আমার বাবাও তো আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আরে দাঁড়া দাঁড়া, তোরা আগে ভাগে এত চিন্তা করিস কেন? সবাই অত সব জানবেই বা কি করে? আমরা তো খেলার ছলে তাকে ওখানে পাঠিয়েছিলাম। গত রাতে আমি আর রাজা দেখেছি তাকে গেটের বাইরে যেতে। অলোক স্যার মনে হয় এখনো আসেনি, নইলে রোল কলে এক্ষুনি ধরা পড়ে যেত। ওদের কথাবার্তার মাঝে বিমল এসে সবাইকে জানিয়ে যায়, সবাই একটু শোনো। অলোক স্যার গতকালের ঘটনার জন্য কোতোয়ালিতে গেছেন, তাই তিনি বলে গেছেন যে আমি যেন তোমাদের সকলের রোল কলটা করে নিই। আমি এক এক করে সবার নাম ধরে রাখবো, তোমরা শুধু উপস্থিত বলবে, কেমন? বিমলকে দেখে পল্লব দাঁত কিরমির করে বলে ওঠে, চলে এসেছে অলোক স্যারের চেলা। কি জানি স্যার কি দেখেছে এর মধ্যে, সারাক্ষণ শুধু বিমলেরই গুণগান করতে থাকেন। ওদিকে কোতোয়ালিতে দারোগা অসিত ভীষণ চিন্তিত হয়ে মৃত গোপালের ফাইলটা দেখছিলেন। হাসপাতাল থেকে ময়নাতদন্তের রিপোর্টটা বারবার করে পড়ছিলেন। এমন সময় কনস্টেবল রঘু এসে খবর দিল, স্যার ওই ছাত্রাবাসের অলোক স্যার এসেছেন। রিপোর্ট থেকে মুখ না তুলেই অসিত বললেন, পাঠিয়ে দিন। খানিক পরেই অলোক অসিতের অফিসের ঘরের দরজায় টোকা দিয়ে বললেন, আসবো? হ্যাঁ আসুন। আমি শহরে গিয়েছিলাম কিছু কাজে। ফিরতেই জানতে পারলাম গ্রামে একটা ঘটনা ঘটে গেছে। হরিরাম জানালো আপনি আমার সাথে দেখা করতে চাইছেন। হ্যাঁ আসলে গ্রামের সবার সাথে কথা বলে দুটো তথ্য জানতে পারলাম, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। দারোগা অসিতের কথায় অলোক একটা শুকনো ঢোক গেলে, কপালে কুচি কুচি ঘাম জমে ওঠে। নিজের অস্বস্তিটা আড়াল করে অলোক গলাটা যথাসম্ভব দৃঢ় রেখে বলে, হ্যাঁ বলুন, আপনি কি জানতে চাইছেন? শুনলাম ছাত্রাবাসে নাকি সবাই আপনাকে বেশ ভয় পায়। ওই আর কি, ওইসব উঠতি বয়সের ছেলে তো, একটু কড়া হাতে না থাকলে বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক যেমন আপনার বিগড়ে যাওয়ার সম্ভাবনায় আপনার বাবা মা আপনাকে শহরে পাঠিয়ে দিয়েছিল। কি বলুন? না মানে হ্যাঁ, ওই বয়সে যা হয়। গোপালকে তো আপনি ছোট বয়স থেকেই চিনতেন, বন্ধু ছিল আপনার, তাই না?
আপনার অবস্থা আর গোপালের অবস্থার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য ছিল না। দুই পরিবারের মধ্যে সংখ্যাও ছিল খুব। তাহলে শহর থেকে পড়া শেষে গ্রামে ফিরে আপনি গোপালের সাথে যোগাযোগ করলেন না কেন? বিশেষ করে যখন তার মানসিক অবস্থার এতটা অবনতি হয়ে গিয়েছিল। তার তো নিজের বলতেও কেউ ছিল না। আপনার কি উচিত ছিল যে গোপালকে সাহায্য করা? আপনি এত কিছু জানলেন কি করে? তাছাড়া গোপালের মৃত্যুর সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক? সেটাই তো খতিয়ে দেখছি আমি। আর যদি জানার ব্যাপারই বলেন, তাহলে এও বলে রাখি, আমার নিজের লোক আছে যে আপনাদের দুজনকে খুব ভালো করে চিনত। আপনাদের দুজনের মধ্যে এখন একজন মৃত, বাকি রইলেন শুধু আপনি। ভেবে দেখবেন একবার, কিছু যদি মনে পড়ে বলার জন্য তাহলে কোতোয়ালিতে চলে আসবেন, কেমন? অলোক আর কিছু বলতে পারে না। তার মাথাটা ভীষণ ভারী হয়ে এসেছে। এতগুলো বছর ধরে সে যে কথাটাকে চেপে রেখেছে, সবার সামনে যেভাবে নিজেকে প্রতিস্থাপিত করেছে, তা কি শুকনো পাতার মতো ধুলোয় মিশে যাবে? না না, তা হতে পারে না। এইসব ভাবতে ভাবতে দারোগা অসিতের ঘর থেকে বেরোনোর সময় অলোকের চোখ ঘুরে যায় কনস্টেবল রঘুর দিকে। মনে মনে সে বলে, একে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি একে, ঠিক মনে পড়ছে না তো। যাই হোক, এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন আপাতত সামনের এই বিপদটাকে সামলাতে হবে, নইলে তিলে তিলে করে যে নিজের পরিচয়টা গড়ে তুলেছি সেটা নিমেষেই নস্যাৎ হয়ে যাবে। অলোক পা চালিয়ে ছাত্রাবাসে পৌঁছালো। অলোক নিজের ঘরে যেতেই বিমল হুড়মুড়িয়ে সেখানে এসে চিন্তিত স্বরে থেমে থেমে বলে, স্যার, একটা কথা ছিল। অলোক নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে উত্তর দেয়, হ্যাঁ বিমল, বলো কি কথা? স্যার, অমরকে কোথাও পাওয়া যাচ্ছে না। সকালে রোল কল করবার সময় দেখলাম সে ছিল না। তারপর তার ঘরে গিয়েও খোঁজ করলাম, সেখানেও সে ছিল না। এরপর হরি কাকার সাথে ছাত্রাবাসের সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু সেখানেও কোথাও খুঁজে পেলাম না অমরকে। কথাটা শুনে চমকে উঠে অলোক বলে, সে কি? তারপর বাইরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, হরি, হরি! খানিক পরেই হরিরাম তার সুঠাম পালোয়ান শরীর নিয়ে দ্রুত পায়ে সেখানে এসে বলে, বলুন মাস্টারমশাই। এ কি শুনছি আমি? অমরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি থাকতে কোনো ছেলে ছাত্রাবাসের বাইরে যায় কি করে? তুমি কি করছিলে সেই সময়? সারাদিন দণ্ড বৈঠক দাও, শরীর তো বেশ বাড়াচ্ছ। চোখ কানটা এবার সোজা করো, কবে হবে? যাও গিয়ে দেখো গ্রামে কোথায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। দেখতে পেলে কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবে আমার কাছে। অলোকের কথা শেষ হতেই ম্রিয়মান স্বরে হরিরাম বলে, মাস্টারমশাই, আপনি বলার আগেই আমি ওই ছেলেটাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু গ্রামে কোথাও তাকে খুঁজে পাইনি। তবে তবে কি হতভাগা? হরিরাম কোনো কথা না বলে এক পাটি জুতো হাতে তুলে নিয়ে দেখিয়ে বলে, তবে এই এক পাটি জুতো আমি 20 বাড়ির পাঁচিলটার কাছে পড়ে থাকতে দেখেছি। 20 বাড়ি নামটা শুনে অলোক কেমন থম মেরে গেল। হাতের তালু ঠান্ডা হয়ে গেল, মাথাটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগলো। দরদর করে ঘামতে শুরু করলো অলোক। মনে হচ্ছে এক্ষুনি টাল খেয়ে পড়ে যাবে মাটিতে। বিমল ছুটে এসে অলোককে ধরে বলে, স্যার, স্যার, আপনি ঠিক আছেন তো? শরীর খারাপ করছে নাকি আপনার? বদ্যি মশাইকে ডাকবো? বিছানার ধারে বসে পড়ে অলোক ধীরে ধীরে বলল, না, আমি ঠিকই আছি। তোমরা যাও, আরও একবার অমরকে সবাই খুঁজে দেখো। প্রয়োজনে গ্রামের লোককে জিজ্ঞেস করো, আর যদি একান্ত না পাও তাহলে কোতোয়ালিতে খবর দিতে হবে। ছাত্ররা এখন কেউই ছাত্রাবাসে নেই, সবাই স্কুলে চলে গেছে। বিমলও স্কুলের জন্য বেরিয়ে গেছে খানিক আগে। সকাল থেকে একের পর এক এত ঝক্কি যাওয়ার জন্য অলোক আজ আর স্কুলে যায়নি। বিছানায় শুয়ে শুয়ে চোখ বুজে সে ডুব দেয় স্মৃতির অতলে। প্রায় বছর 15 আগের কথা।
তখন মাধবপুরে কোনো পাঁচিল ছিল না। গ্রামের এক পাশে একটা জঙ্গলে জায়গা ছিল, আর সেখানে থাকতেন রাজা মাধবচন্দ্র। বৃদ্ধ মাধবচন্দ্র নিজেকে রাজা উপাধিতেই সম্বোধন করতে ভালোবাসতেন। আসলে ইংরেজ শাসনের বহু বছর আগে থেকে এই গোটা মাধবপুর গ্রামসহ আশেপাশের বেশ কয়েকটা গ্রামের প্রভু ছিলেন মাধবচন্দ্রের পূর্বপুরুষরা। কিন্তু ইংরেজ শাসনে জোর কষতে কষতে এক এক করে সব গ্রামের আধিপত্য সরে যেতে থাকে। পূর্বপুরুষদের তখন অনেকেই মৃত। বংশের শেষ প্রদীপ তখন মাধবচন্দ্র শেষ পাতের মিষ্টির মতো মাধবপুর গ্রামকে আগলে রেখেছেন। ইংরেজ শাসনও ততদিনে শেষ। আগেকার সেই প্রভাব প্রতিপত্তি না থাকলেও নিজেকে রাজা সম্ভাষণ করতেই তিনি পছন্দ করেন। মাধবপুর গ্রামের সবচেয়ে দোষী ছেলেদের মধ্যে দুজনের নাম গোপাল এবং অলোক। দুজনের বাড়িও পাশাপাশি, দুজনের বাবাই শহরে কাজ করে। একদিন ডাঙ্গুলি খেলছিল। ঠিক এমন সময় একজন শহুরে জামাকাপড় পরা লোক এসে দাঁড়ালো। লোকটি বেশ হেসে হেসে বলল, কি হে ছেলেরা, এখানে খেলছো? তোমাদের মতো যুবকরা এইভাবে নিজের সময় নষ্ট করছে দেখলে আমার কিন্তু খুব খারাপই লাগে। গোপাল বরাবরই একটু তেড়ামি করে খেঁকিয়ে কথা বলে। সে বলে ওঠে, আমরা চা করি তাতে আপনার কি? আপনি এখানে কি মতলবে এসেছেন সেটা বলুন তো। গোপালের কথা শুনে লোকটা একটু হেসে বলে, হ্যাঁ, আমার মতলব তোমাদের না জানলেও চলবে, বুঝলে? তোমরা শুধু নিজেদের লাভের কথা ভাবো। গোপাল আগের মতোই খেঁকিয়ে বলে, লাভ? কি লাভ? লোকটা মিটমিট করে হেসে বলে, অর্থ লাভ, বেশ মোটা অর্থ লাভ। বিনিময়ে শুধু তোমাদের একটা সামান্যই কাজ করতে হবে। আমাকে রাজা মাধবচন্দ্রের কাছে নিয়ে যেতে হবে, তবে এখন নয়, রাতে। আমাকে ওখানে পৌঁছে দিলেই মোটা অঙ্কের টাকা তোমাদের দেব। গোপালের টাকার লোভটা বরাবরই বেশি। অলোক একটু কিন্তু কিন্তু করলেও গোপাল তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। তাছাড়া বৃদ্ধ মাধবচন্দ্রকে গ্রামের কেউই বিশেষ পছন্দ করত না। তাই সেখানে কে গেল, কি কারণে গেল, তা নিয়ে আর ওরা দুজন মাথা ঘামায়নি। রাতে লোকটাকে মাধবচন্দ্রের বাড়ি পৌঁছে দিতে গিয়ে অলোক লক্ষ্য করে শহরে ওই লোকটার সাথে আরো দুজন সন্ডামার্কা লোক রয়েছে। তাদের হাতে বড় বড় চটের বস্তা। অলোক খানিকটা আশ্চর্য হলেও কোনো প্রশ্ন করে না। লোকগুলোকে পৌঁছে দিয়েই অলোকরা ফিরে আসে। ঘটনা 3 দিন পর থেকে গ্রামে চাউর হয়ে যায় যে মাধবচন্দ্রকে কে বা কারা হত্যা করেছে। মাধবচন্দ্রের বাড়িতে রক্তের ছাপ দেখা গেছে, ঘর ধরে টানা হেঁচড়ার চিহ্ন, কিন্তু বৃদ্ধকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই ঘটনার দিন 2 আগেই গোপাল এবং অলোকের বাড়িতে ব্যাগ ভর্তি টাকা রেখে যায় কেউ। অলোকের বাবা কিছু একটা সন্দেহ করে ছেলেকে তড়িঘড়ি করে শহরে নিয়ে চলে যান। ওদিকে গোপালের বাবা শহরের কাজ ছেড়ে দিয়ে গ্রামে বিশাল বাড়িঘর বানিয়ে সুদের ব্যবসা শুরু করলেন। অলোক এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার কানে এলো কেউ খ্যানখ্যানে গলায় বলে উঠল, স্যার, আসবো? আপনি নাকি আমাকে খুঁজছিলেন? থতমত খেয়ে শশব্যস্ত হয়ে অলোক বিছানায় উঠে বসে। বাইরে তখন সন্ধ্যা নামবো নামবো করছে। খোলা দরজা দিয়ে দিনের শেষ আলোর ছটা যেন তেড়ে ফুড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। ওই আধো আলো আর আধো আধারের মাঝে অলোক দেখতে পায় অমর দাঁড়িয়ে আছে। সারা শরীরে পুরু শ্যাওলার আস্তরণ, চোখে মুখে যেন এক অমানসিক হিংস্রতার ভাব, যেন প্রচন্ডভাবে সে ক্ষুব্ধ। অলোক উত্তেজিত হয়ে বিছানা ছেড়ে অমরের দিকে আসতেই দেখে অমরের মুখটা
কেমন যেন পরিবর্তন হয়ে মাধবচন্দ্রের মতো হয়ে গেছে। অলোক মুহূর্তেই থমকে দাঁড়ায়। কে? ও কে? অমরের অবয়বটা তখনও বলে চলেছে। আসবো স্যার, আপনি তো আমাকে খুঁজছিলেন। অলোক একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে মুখের ধার বেয়ে। হঠাৎ কিছু কণ্ঠ অলোকের কানে ভেসে আসে। স্যার স্যার স্যার, অমরকে পাওয়া গেছে স্যার, স্যার অমরকে পাওয়া গেছে। অলোক স্যার যেন সম্বিত ফিরে পান। তিনি দেখেন বাইরে তখনও রোদের আলো আছে। তার ঘরের দরজায় ছাত্রাবাসের কিছু ছাত্র উদ্বিগ্ন হয়ে তাকে একভাবে ডেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখছি। অলোক স্যার ঘর থেকে বেরিয়ে আসতেই দেখে হরিরাম অমরকে পাঁজাকোলা করে তুলে নিয়ে আসছে। অমরের সারা গায়ে শ্যাওলা মেখে আছে। অলোক রাধুনী বিশুকে গ্রামের বদ্যিমশাইকে খবর দিতে পাঠান। বদ্যিমশাই এসে কিছু লতা পাতার মিশ্রণ করে অমরকে খাইয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই অমরের জ্ঞান ফিরতে তাকে স্বাভাবিক দেখে বদ্যিমশাই চলে যান। ওদিকে পল্লবদের দলটাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাতে খাওয়ার সময় অমরকে খাওয়ার টেবিলে দেখে সবাই অবাক হয়ে যায়। পল্লবদের দল এগিয়ে এসে অমরকে আবার উত্ত্যক্ত করতে শুরু করে। চা খেল দেখালি, আমরা তো একটু ঘাবড়ে গিয়েছিলাম। অমর কোনো কথা বলে না। সুবীর এগিয়ে গিয়ে অমরের মাথায় একটা গাঁটটা দিয়ে বলে, এই কিরে, উত্তর দিচ্ছিস না কেন? অমর খাওয়া থামিয়ে রক্ত জল করা দৃষ্টিতে সুবীরের দিকে তাকায়। তারপর সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু অমর চলে যেতেই সুবীর হঠাৎ গলায় চরম অস্বস্তি অনুভব করে। জিভটা বার করে দুহাতে নিজের গলা টিপতে থাকে। এই সুবীর, এই কি করছিস রে? কি করছিস? এই সুবীর! এই বলে সবাই চিৎকার করে ওঠে, কিন্তু সুবীর আরো জোরে নিজের গলা টিপতে থাকে। এমন সময় নিজেকেই নিজে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলে সুবীর। খাওয়ার ঘরে তখন হুলস্থুল পড়ে যায়। সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায় এই ঘটনায়। অলোকও ছুটে আসে। পল্লবদের কেমন একটা সন্দেহ হয় অমরের ওপর। অমর কিছু করেনি তো? তাছাড়া তার মুখ চোখের অবস্থাও তো অন্যরকম দেখলাম। খানিক পরেই দারোগা অসিত আসেন ছাত্রাবাসে। সুবীরের লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে অলোককে বলেন, কি ব্যাপার বলুন তো অলোক বাবু? প্রথমে গ্রামে খুন হলো, এখন ছাত্রাবাসে অস্বাভাবিক মৃত্যু হলো। ঠিক করে বলুন তো, কিছু লোক করছেন না তো? অলোক এবারেও দুদিকে মাথা নাড়ে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। ছাত্রাবাসে এখন কোনো ছাত্র নেই। বিগত কয়েকদিনের মধ্যেই ছাত্রাবাসে পরপর 3টে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজাকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গোটা শরীর সবুজ হয়ে গিয়েছিল, চোখ দুটো বিস্ফারিত, মুখটা হাঁ করা, যেন মৃত্যুর সময় সে বীভৎস ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছিল। রূপমকেও প্রায় একইভাবে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। আর পল্লব, তাকে পাওয়া যায় 20 বাড়ির পাঁচিলটার কাছে। ঠিক যেমনভাবে গো পাগলাকে রক্তাক্ত থ্যাতলানো অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক সেইভাবে পল্লবের মৃতদেহটাকেও পাওয়া যায়। দারোগা অসিত কিছুতেই এতগুলো মৃত্যুর কিনারা করতে পারেননি। অতএব এত সব ঘটনার জন্য এবং ছাত্রদের সুরক্ষার জন্য ছাত্রাবাস আপাতত বন্ধ। হয়তো স্কুলটাও বন্ধ হয়ে যাবে। তাহলে স্কুল শিক্ষকদের চাকরিটাও কি আর থাকবে? অলোক নিজের ঘরে একটা চেয়ারে বসে এইসবই ভাবছিল। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে। হঠাৎ ভেজানো দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। সঙ্গে সঙ্গে এক দমকা বরফ শীতল ঠান্ডা হাওয়ায় হ্যারিকেনের আলোটা বার কয়েক দপদপ করে নিভে যায়। বাইরের হ্যাজাকের আলো
খানিকটা ঘরের ভেতরে আসে। সেই আলোতে একটা ছায়া দেখতে পায় অলোক, বাচ্চা ছেলের ছায়া। প্রচন্ড আতঙ্কিত হয়ে অলোক সেদিকে তাকাতেই দেখতে পায় অমর দাঁড়িয়ে আছে, খালি পা, জামা কাপড় ছিঁড়ে আছে জায়গায় জায়গায়। কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর তা হলো অমরের মুখের একটা জায়গা সম্পূর্ণভাবে থ্যাতলানো, সেখান থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে কালচে রক্তের ধারা। বাকি আধখানা মুখে ফুটে উঠেছে এক কুটিল হাসি। দৃশ্যটা দেখে প্রচন্ড আতঙ্কে আঁতকে উঠল অলোক। মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। ছিটকে সে পিছিয়ে আসে কয়েক পা। কে ওখানে? ওখানে কে? আমাকে তো সেদিন তুই বাঁচাতে পারতিস রে আলোক। হ্যাঁ, যখন আমাকে ওই লোকগুলো হাত পা বেঁধে, মুখ বেঁধে পাথরের বড় টুকরোটা দিয়ে থেতলে থেতলে হত্যা করছিল, তখন তো তুই আড়ালে দাঁড়িয়ে সবটা দেখেছিস, তবুও চুপ করেছিলিস। আমার শরীরটাকে পিণ্ড পিণ্ড করে মাটিতে মিশিয়ে দেওয়াল তুলে দিয়েছিল তারা। 20 বাড়ি পাঁচিল, এই নামটাই তো ছিল। তুই তো সবটা জানিস, তাই না? তবু একবারও মুখটা খুললি না, কাউকে কিচ্ছুটি বললি না, আমার সৎকারটা পর্যন্ত হতে দিলি না। টাকা টাকা টাকা, অনেক টাকা পেয়েছিলিস তুই, তাই না? অনেক টাকা। এবার যে তোর পালা। এই বলে অবয়বটি একটি বিকট আকার নিয়ে পৈশাচিক স্বরে হাসতে থাকে। সেই হাসি শুনে অলোকের মতো চরম সাহসী মানুষেরও বুকের রক্ত জল হয়ে যায়। অলোক আরো জোরে চিৎকার করার জন্য মুখ খুলতেই সেই অবয়বটাও থ্যাতলানো মুখের জায়গাটা থেকে একটা সুচালো মোটা সবুজ লতা তীব্র গতিতে ছুটে নিয়ে গিয়ে অলোকের মুখে ঢুকে গিয়ে মাথার ওপর থেকে বেরিয়ে তার শরীরটাকে মেঝে থেকে উঠিয়ে নিয়ে উঁচিয়ে ধরে। অলোকের শরীরটা থরথরিয়ে কাঁপতে কাঁপতে একসময় সারহীন হয়ে পড়ে। দেখতে দেখতে অলোকের সমস্ত শরীর সবুজ রঙের হয়ে যায়, যেন শতাব্দী প্রাচীন শ্যাওলা পুরু হয়ে তার মাংসল শরীরে আস্তানা গেড়েছে। পরদিন সকালে বিশু চা জল খাবার দিতে অলোকের ঘরে এসে দেখে যে কোনো এক অপ্রাকৃত শক্তি অলোকের শরীরটাকে দেওয়ালে গেঁথে রেখেছে, আর তা থেকে চুইয়ে পড়ছে কালচে সবুজ তরল। মাধবপুর উচ্চ বিদ্যালয় এখন উঠে গেছে পরপর এতগুলো অমীমাংসিত মৃত্যুর জন্য। তবে দারোগা অসিত বেশ কিছু তথ্যের উদ্ধার করতে পেরেছেন। তিনি জানতে পেরেছেন যে মাধবপুর গ্রাম যার অধীনে ছিল, অর্থাৎ রাজা মাধবচন্দ্র, নিজের সমস্ত পুঁজির একটা উইল করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আমার যাবতীয় সম্পত্তি দিয়ে এখানে একটা বিদ্যালয় স্থাপন হবে, যাতে এই গ্রামে এখানকার গ্রামবাসীদের উন্নতি হবে। কিন্তু শহরে থাকা তার দূর সম্পর্কের এক আত্মীয়ের এই নিদান মঞ্জুর ছিল না। তাই সে একদিন লোকজন নিয়ে এসে বৃদ্ধ মাধবচন্দ্রকে নির্মমভাবে হত্যা করে। এই সবই শহরের সেই আত্মীয়ের লেখা একটা ডায়েরি থেকে পাওয়া গেছে। সেই আত্মীয় নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। মৃত্যুকালে তার শরীরটা বিষের প্রভাবে না কিসের প্রভাবে সম্পূর্ণ সবুজ রঙের হয়ে গিয়েছিল। আশ্চর্য রকম ভাবে ডায়েরিটা যে কালি দিয়ে লেখা হয়েছিল সেটা ছিল কালচে সবুজ, যা থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছিল। দারোগা অসিত পাঁচিলটা ভেঙে পেছন দিক থেকে অনুসন্ধান চালিয়েছিলেন। সেখানেই তিনি অমরের পচা গলা থ্যাতলানো শরীরটা খুঁজে পান।
কিন্তু শত খুঁজেও অসিত আর মাধবচন্দ্রের দেহাবশেষের কোনো অস্তিত্বও খুঁজে পাননি। তবে তিনি তার শর্টকাটের ব্যবস্থা করেছিলেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দারোগা অসিত দেখলেন যে তার বাড়ির সামনে ব্যাগ ভর্তি টাকা, তাতে চিরকুটে ছোট করে লেখা, বিদ্যালয়টা আবার শুরু করুন। ছাত্রাবাস এবং বিদ্যালয়ের দায়িত্ব আজ থেকে আপনার। শেষ হলো আজকের গল্প পাঁচিল, লেখিকা তনিমা সাহার কলমে। আজকের গল্পের প্রশ্ন, খুনিদের সাহায্য করার ফলে প্রাপ্ত টাকা দিয়ে গোপালের বাবা কি করেছিল? উত্তরটা জানাও কমেন্ট সেকশনে। আজকের গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে রমাকান্ত, নীল, অচ্যুত, ঋদ্ধি, সৌমিক এবং শুভম। স্ক্রিপ্টিং করেছে কমলিকা, প্রচ্ছদ, কৃষ্ণেন্দু। শব্দগ্রহণ, আবহ এবং ভিডিওগ্রাফিক্সে হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদের আত্মীয় স্বজনের ও বন্ধু বান্ধবদের কাছে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে এই চ্যানেলটি তারাও যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল করে দেয়, যাতে নতুন কোনো গল্প এলে তারাও নোটিফিকেশন সময় মতো পেয়ে যায়। বন্ধুরা, হানাবাড়ি এনে দিয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। 1 নম্বর প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং 2 নম্বর লেখকদের জন্য গল্প লেখার প্রতিযোগিতা। তাই তাড়াতাড়ি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। আর লেখকরা হানাবাড়ি ফেসবুক পেজটিকে ফলো করে প্রতিযোগিতার সম্বন্ধে সমস্ত ডিটেলস জানতে পারবে এবং তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণও করতে পারো। কে বলতে পারে, তোমাদের লেখা গল্প সিলেক্ট হলে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে সেটা অডিও রূপে নিয়ে আসা হবে। আজ তবে আসি বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।